where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালোই আছো। বিশ্বব্যাপী যে করোনা মহামারীর আবহ চলছে, এই পরিস্থিতিতে সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই কারণে তোমাদের পড়াশোনারও যথেষ্ট ক্ষতি হচ্ছে। তোমাদের এই পড়াশোনার ক্ষতির কথা মাথায় রেখে মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে অনলাইন ক্লাসরুমের আয়োজন করা হয়েছে। যে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের উদ্যোগে যে অনলাইন ক্লাসরুমের যে আয়োজন করা হয়েছে, এই কারণে আমি মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। এবং আমিও যে এই প্রক্রিয়ার একজন শরিক, এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি সঞ্জয় কুমার মণ্ডল, মানিকচক শিক্ষানিকেতনের দর্শন বিভাগের শিক্ষক। এর আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিবর্তন। আমাদের আলোচনা চলছিল, শুরু হয়েছিল, বিবর্তনটা শেষ হয়নি। আজকে আমরা এই বিবর্তন থেকে আলোচনাটা শুরু করব, অমাধ্যম অনুমানের অধ্যায়। তো এই যে বিবর্তন, প্রথমে আমাদের জানতে হবে, যদি এর আগের দিন আলোচনা করেছিলাম হালকা, আমরা আজকে ডিটেলসে আলোচনা করব আর কি। তো আমাদের প্রথমে জানতে হবে যে বিবর্তন কাকে বলে। তোমরা একটু খেয়াল করে শুনবে, দরকার পড়লে যে সংজ্ঞাগুলো বা যে প্রয়োজনীয় বিষয়গুলো বলবো তোমরা লিখে রাখার চেষ্টা করবে, বাড়িতে সেগুলোকে অভ্যাস করতে হবে। তো বিবর্তন কাকে বলে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয়, যুক্তিবাক্যের বিদেহ পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিদেহ হিসাবে রাখা হয়, এবং যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন করা হয় কিন্তু পরিমাণের পরিবর্তন করা হয় না, তাকে বিবর্তন বলে। বুঝতে পারলে? আচ্ছা, সংজ্ঞাটা আমি একটু ব্ল্যাকবোর্ডে লিখে দিই, তোমরা দরকার পড়লে লিখে নিতে পারো। যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে উদ্দেশ্য হিসাবে রাখা হয়, যুক্তিবাক্যের বিদেহ পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে
বিধেয় হিসাবে রাখা হয় এবং যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন করা হয়, কিন্তু পরিমাণের পরিবর্তন করা হয় না, তাকে বিবর্তন বলে। দেখো, বিবর্তনকে ইংরেজিতে বলা হয় অবভার্সন। বিবর্তনের সংজ্ঞাটা কি বললাম তাহলে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে উদ্দেশ্য হিসাবে রাখা হয়, যুক্তিবাক্যের বিদেহ পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিদেহ হিসাবে রাখা হয় এবং যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন করা হয় কিন্তু পরিমাণের পরিবর্তন করা হয় না, তাকে বিবর্তন বলে। ক্লিয়ার হলো বিষয়টা? কি বললাম তাহলে? একটু আরো শর্ট করে বলে নিই যে সংজ্ঞাতে কি বলা হচ্ছে তাহলে, যে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হবে, আর যুক্তিবাক্যের যে বিদেহ পদ সেই বিদেহ পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিদেহ হিসাবে রাখা হবে। আর কি? যুক্তিবাক্য আর সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন করা হবে কিন্তু পরিমাণের পরিবর্তন করা হবে না, তাকে বলা হচ্ছে বিবর্তন। তো এই সংজ্ঞা অনুযায়ী যে বিবর্তনটা কি হতে পারে আমরা একটু দেখে নিই ডিটেলস। এটা তোমরা লিখে নিয়েছো, এটা মুখস্থ করে রাখবে সংজ্ঞাটা। তো সংজ্ঞা অনুযায়ী বিবর্তনটা কি হতে পারে এবার আমরা একটু আলোচনা করি ডিটেলসে। তো কি বলা হলো, যেমন ধরো উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদটাকে আমি সাবজেক্ট ধরছি। তো উদ্দেশ্য পদটা কি বলেছে সংজ্ঞাতে? যে উদ্দেশ্য পদটা হবে উদ্দেশ্য পদ, সাবজেক্টটা সাবজেক্ট হবে। আর বিদেহ পদ প্রেডিকেট, বিদেহ পদটাকে কি বলা হয়েছে? বিরুদ্ধ পদ। তো বিরুদ্ধ পদ সাধারণত ও যুক্ত করে বিরুদ্ধ পদ করা হয়, তাহলে ও পি হয়ে যাবে। কিন্তু এটা পুরো আমি একটু পরে আলোচনা করছি যে বিরুদ্ধ পদটা কি, একটু পরে আলোচনা করছি তোমাদের সঙ্গে। তো সাধারণত প্রথমে জেনে নাও। আর কি? যে গুণ, গুণের আলাদা হবে। যে গুণ যদি হয় তাহলে হবে নয়, আর নয় যদি হয় তাহলে হবে হয়। আর পরিমাণটা কি বলা হলো? যে পরিমাণটা একই থাকবে, পরিমাণের পরিবর্তন করা হয় না। তার মানে পরিমাণ যদি সার্বিক হয় তাহলে এখানেও সার্বিক হবে বিবর্তন করার পর, আর এখানে যদি বিশেষ হয় তাহলে এখানেও বিশেষ হবে। এই কথাগুলো আমরা সংজ্ঞা থেকে জানতে পারলাম। কি কি? উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদ হবে, সাবজেক্টটা সাবজেক্ট হবে, বিদেহ পদটা বিদেহ পদ হবে, গুণটা আলাদা হবে, অর্থাৎ যদি গুণ যদি সদর্থক হয় বা হাঁবাচক হয় তাহলে নাবাচক হবে, আর নঙর্থক বা নাবাচক যদি হয় তা হাঁবাচক হবে। আর পরিমাণটা এক হবে, পরিমাণ যদি সার্বিক বা সামান্য যদি হয় তাহলে বিবর্তন করার পরেও সার্বিক হবে, আর
যদি বিশেষ যদি হয় তাহলে বিবর্তন করার পরেও বিশেষ হবে। আরেকটা জিনিস এখানে মাথায় রাখবে, যে বচনটাকে আমরা বিবর্তন করব সেটাকে বলা হয় বিবর্তনীয়। আবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আবর্তনীয় বলা হতো, বিবর্তনের ক্ষেত্রে এটাকে বলা হয় বিবর্তনীয়। আর যেটা বিবর্তন করে পাবো সেটাকে বলা হয় বিবর্তিত বা বিবর্ত। এটুকুটা ক্লিয়ার হলে এরপরে আমরা দেখব এই যে বিরুদ্ধ পদটা কি, এই বিষয়ে আমাদের একটু পরিষ্কার ধারণা থাকার দরকার আছে যে বিরুদ্ধ পদটা কি। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে পদ কাকে বলে। একটা শ্রেণী বা জাতির অন্তর্গত সমস্ত বা ব্যক্তি বা বস্তুকে বলা হচ্ছে একটা পদ। একটা শ্রেণী বা জাতির অন্তর্গত সমস্ত ব্যক্তি বা বস্তুকে যে যারা বোঝানো হয় সেটাকে বলা হচ্ছে পদ। একই ধর্ম বিশিষ্ট হবে। যেমন ধরো যে মানুষ একটা পদ। এখানে মানুষ বলতে মানুষ জাতি বা শ্রেণীর সমগ্র মানুষকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। সেই মানুষটা লম্বা হোক, সেই মানুষটা বেটে হোক, মোটা হোক কি পাতলা হোক, কি ফর্সা হোক কি কালো হোক, শিক্ষিত হোক বুদ্ধিমান হোক, যাই হোক না কেন সমস্ত শ্রেণীর। যেমন যদি বলা হয় রং, এখানে সমস্ত রঙের কথা বলা হচ্ছে, সে লাল নীল সবুজ হলুদ যাই হোক না কেন, রং শ্রেণী বা জাতির সমস্তটাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। যদি বলা হয় টেবিল, যদি বলা হয় বই, তো সেই শ্রেণী বা জাতির সমস্তটাকে বোঝানো হয়। তো বিরুদ্ধ পদ যে বলছি, যেটা আলোচনা আমাদের বিষয়, এখানে ছাত্রছাত্রীদের একটা বিষয় দেখা যায় যে বিরুদ্ধ পদ আর বিপরীত পদ দুটোকে একই করে গুলিয়ে ফেলে আর কি। কিন্তু বিপরীত পদ এবং বিরুদ্ধ পদ কখনোই কিন্তু একই পদ নয়। বিপরীত পদটা কি একটু বলি। কোন পদের বিপরীত অর্থযুক্ত পদকে বলা হয় বিপরীত পদ। কোন পদের, লিখে নাও, বিপরীত অর্থযুক্ত পদকে বলা হয় বিপরীত পদ। আর বিরুদ্ধ পদটা কি? কোন পদের সমগ্র লিখে নিবে তোমরা এটা, বিপরীত পদের সমষ্টিকে বলা হয় বিরুদ্ধ পদ। সমস্ত বিপরীত পদের সমষ্টিকে বলা হয় বিরুদ্ধ পদ। দেখো তো সংজ্ঞা দুটো দেখো তো একটু, যে বিপরীত পদ কি হচ্ছে, যে কোন পদের বিপরীত অর্থযুক্ত পদকে বলা হয় বিপরীত পদ। আর বিরুদ্ধ পদটা কি? কোন পদের সমগ্র বিপরীত পদের সমষ্টিকে বলা হয় বিরুদ্ধ পদ। কি? একটা পদ তার বিপরীত অর্থ যদি প্রকাশ করে তাহলে সেটাকে বলছে বিপরীত পদ। আর বিপরীত অর্থযুক্ত যে সমগ্র যে সমষ্টি, সবটার যে সমষ্টি, সেটাকে বলছে বিরুদ্ধ পদ। যেমন
একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝানো যাক যে কীরকম বিষয়টা। যেমন যদি বলা হয় সাদা, আচ্ছা সাদার বিপরীত পদটা কি বলতো? সাদার বিপরীত পদ হচ্ছে কালো, ঠিক আছে? কিন্তু বিরুদ্ধ পদ কিন্তু কালো নয়, এটা হচ্ছে বিপরীত পদ। সাদার বিপরীত পদ হচ্ছে কালো, কিন্তু বিরুদ্ধ পদ কালো নয়। কারণ বিরুদ্ধ পদে কি বলা হয়েছিল? যে কোনো পদের সমগ্র বিপরীত পদের সমষ্টিকে, সমগ্র বিপদের, কারণ রং শুধুমাত্র কিন্তু কালো নাই, কি কি আছে? লাল আছে, হলুদ আছে, নীল আছে, সবুজ আছে, ইত্যাদি রঙগুলো আছে। তো সাদার বিপরীত পদ কালো বলা হলো, এর মধ্যে কিন্তু কালোটাই শুধু আছে, লাল, হলুদ, নীল, সবুজ এগুলো কিন্তু নেই। বিরুদ্ধ পদ তখনই বোঝানো হবে যদি সাদা বাদে আর যে রঙগুলো আছে সমস্ত রঙটাকে যদি ওই পদের অন্তর্ভুক্ত করা হয়। যেমন কীরকম? যেমন যদি সাদা যদি বলা হয় ও সাদা, তাহলে ও সাদার মধ্যে কি হলো? এই যে ও সাদা, এই ও সাদার মধ্যে কিন্তু এই যে লাল, নীল, হলুদ, সবুজ, কালো সমস্ত রং কিন্তু যুক্ত আছে। তাহলে ক্লিয়ার হলো তাহলে এবার যে বিরুদ্ধ পদটা কি। এবার নেক্সট আমরা আলোচনা করব বিবর্তনের নিয়ম। বিবর্তনের নিয়ম, এক নম্বর নিয়ম হচ্ছে উদ্দেশ্য পদের নিয়ম। তোমরা এগুলো পয়েন্ট আউট করে নিও আর কি। উদ্দেশ্য পদের নিয়ম কি? যে উদ্দেশ্য পদের নিয়মে কি আছে? যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে। এটা আমি লিখছি না, আর তোমরা খাতায় লিখে নাও। উদ্দেশ্য পদের নিয়মটা কি বললাম? বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে। 2 নম্বর বিদেহ পদের নিয়ম। বিদেহ পদের নিয়ম, বিদেহ পদের নিয়মটা কি? যে বিবর্তনীয় বচনের বিদেহ পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিদেহ পদ হবে। কি বললাম? বিদেহ পদের নিয়মটা, দ্বিতীয় নিয়মটা, বিবর্তনীয় বচনের বিদেহ পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিদেহ পদ হবে। এই কথাগুলো কিন্তু আমরা সংজ্ঞাতেও পেয়েছি। 4 নম্বর, 3 নম্বর হচ্ছে গুণের নিয়ম। গুণের নিয়মটা কি? বিবর্তনীয় ও বিবর্তিত দুটো বচনের গুণ এক হবে। অর্থাৎ বিবর্তনীয় বচন যদি ভুল বললাম, সংশোধন করে নাও একটু। গুণের নিয়ম হচ্ছে বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের গুণ আলাদা হবে। অর্থাৎ বিবর্তনীয় বচন যদি হাবাচক হয় তাহলে বিবর্তিত বচন নাবাচক হবে, এবং বিবর্তনীয় বচন যদি নাবাচক হয় তাহলে বিবর্তিত বচন হাবাচক হবে। বুঝতে পেরেছ? 4 নম্বর নিয়ম পরিমাণের নিয়ম। বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের পরিমাণ এক হবে। কি বললাম? বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের পরিমাণ এক হবে। অর্থাৎ বিবর্তনীয় বচন যদি সার্বিক হয় তাহলে বিবর্তিত বচনও সার্বিক হবে, এবং বিবর্তনীয় বচন যদি বিশেষ হয় তাহলে বিবর্তিত বচনও বিশেষ হবে।
আরেকটা নিয়ম হচ্ছে ব্যাপকতার নিয়ম। ব্যাপকতার নিয়ম কি? যে বিবর্তিত বচন কখনোই বিবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হতে পারবে না। তাহলে ক্লিয়ার হলো? তাহলে আরেকবার নিয়মকে সহজ করে বলে দিই। 1 নম্বর উদ্দেশ্য পদের নিয়ম, বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত বচনের উদ্দেশ্য পদ হবে। 2 নম্বর বিবর্তনীয় বচনের 2 নম্বর হচ্ছে বিদেহ পদের নিয়ম, বিবর্তনীয় বচনের বিদেহ পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিদেহ পদ হবে। 3 নম্বর গুণের নিয়ম, বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের গুণ আলাদা হবে, অর্থাৎ বিবর্তনীয় বচন যদি সদর্থক হয় তাহলে বিবর্তিত বচনও নঙর্থক হবে, এবং বিবর্তনীয় বচন যদি নঙর্থক হয় তাহলে বিবর্তিত বচন সদর্থক হবে। পরিমাণের নিয়ম, বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের পরিমাণ এক হবে, অর্থাৎ বিবর্তনীয় বচন যদি সার্বিক হয় তাহলে বিবর্তিত বচনও সার্বিক হবে, এবং বিবর্তনীয় বচন যদি বিশেষ হয় তাহলে বিবর্তিত বচনও বিশেষ হবে। ব্যাপকতার নিয়ম কি? বিবর্তিত বচন কখনোই বিবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হতে পারবে না। তাহলে এইগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের? এখন পর্যন্ত কি আলোচনা? বিবর্তন কাকে বলে, বিরুদ্ধ পদ, বিবর্তিত বিপরীত পদের ধারণা, আর কি আলোচনা হলো? যে বিবর্তনের নিয়ম। এবার আমরা এই নিয়মগুলোকে প্রয়োগ করে এ, ই, আই, ও যে 4টে বচন, এই 4টে বচনকে কিভাবে বিবর্তন করা যায় সেই বিষয়টা আমরা এবার দেখব। এ, ই, আই, ও এই যে 4টে বচন, এই 4টে বচনকে কিভাবে বিবর্তন করা যায় সেই বিষয়টাকে আমরা এবার দেখব। এ, ই, আই এবং ও, এই যে 4টা বচন, এই 4টে বচনকে আমরা পরপর বিবর্তন করে দেখব। তো প্রথমে আমি করি এ বচনের বিবর্তন। একটা উদাহরণ নিই এ বচনের বিবর্তনের, কমন একটা উদাহরণ। সকল মানুষ হয় মরণশীল। এটা হচ্ছে একটা এ বচনের একটা উদাহরণ নিলাম, এটাকে বিবর্তন করব। যে বচনটাকে বিবর্তন করা হয়, একটু আগে বলা হয়েছে তোমাদের, সেই বচনটাকে বলা হয় বিবর্তনীয়। সেই বচনটাকে বলা হচ্ছে বিবর্তনীয়। এবার বিবর্তনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে অনুসরণ করে এবার আমরা বিবর্তনটা করব। তাহলে কি বলা হয়েছিল? 1 নম্বর নিয়ম, উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদ হবে, তার মানে এখানে মানুষটা মানুষ হবে। বিদেহ পদটা কি? বিরুদ্ধ পদ, তার মানে ও মরণশীল। আর গুণটা কি বলেছি? আলাদা, মানে নয়। আর পরিমাণটা কি? এ বচনটা কি সার্বিক, তাহলে সার্বিকই হতে হবে। তাহলে সার্বিক যদি হয় তাহলে কি হবে? সার্বিক বচন কি কি? সার্বিক বচন হচ্ছে এ আর ই। তাহলে এ তো হবে না, কারণ গুণ পরিবর্তন যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে ই হবে। তাহলে ই হলে পরিমাণটা কি হবে? কণ। আর এখানে সবসময় অতএব দিতে হবে, যেহেতু এটা সিদ্ধান্ত। তাহলে কি হলো? তাহলে কোনো মানুষ নয় অমরণশীল, আর এখানে লিখে দিতে হবে বিবর্তিত। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা হয়নি তো? দেখো কি করলাম তাহলে। উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদ, বিদেহ পদটা বিরুদ্ধ পদ, গুণটা পরিবর্তন হলো, পরিমাণটা একই থাকলো। পরিমাণটা একই রাখার কারণে এ বচনটা হয়ে গেল ই বচন। তাহলে কি দেখা গেল? তাহলে এ বচনের বিবর্তন তাহলে কি হলো? তাহলে এ বচনের বিবর্তন হচ্ছে ই। এটা বুঝতে পেরেছ? এবার নেক্সট ই বচনের বিবর্তন।
ই বচনের একটা উদাহরণ নিই। কোনো মানুষ নয় পূর্ণ বিবর্তনীয়। বিবর্তনীয়, তো এটা কি হবে তাহলে, কোন বচন হবে? যেহেতু পরিমাণটা একই রাখতে হবে, পরিমাণ যেহেতু একই থাকবে, সে কারণে নিশ্চয়ই ই বচন হবে না, কারণ গুণের পরিবর্তন হচ্ছে। তো এটা এ বচন হয়ে যাবে। তো এ বচন হয়ে গেল সকল মানুষ, এটা নয়টা হয়ে গেল হয় ও পূর্ণ। বোঝা গেল কি? এটা এ কেন হলো? যেহেতু বলা হচ্ছে গুণটা আলাদা হবে, মানে এটা গুণটা কি আছে এখানে, নয় আছে, তো হয় হবে। তো আমি যদি ই বচন যদি করি, গুণটা হয় হবে, তাহলে হয় আর পরিমাণটাকে এক রাখতে হবে, মানে সার্বিক রাখতে হবে। তো সার্বিক বচন তো ই আর এ আর ই, একটু আগেই বলা হলো। তো তার মানে ই করা যাবে না, আমাকে এই করতে হবে। তো এর পরিমাণ হচ্ছে সকল, তো সকল উদ্দেশ্য পদটা মানুষ হয়ে গেল, গুণের পরিবর্তন হলো, এটা বিরুদ্ধ পদ হলো, পূর্ণটা হয়ে গেল অপূর্ণ, বিবর্তিত। তাহলে ই বচনের বিবর্তন তাহলে কি পেলাম? তাহলে ই বচনের বিবর্তন পেলাম এ। এরপরে নেক্সট আই বচন। আই বচন, আই বচনের একটা উদাহরণ নিই। কোনো কোনো মানুষ নয়, মানুষ নিয়ে করলাম, অন্য কোনো কোনো সাপ হয় বিষধর। কোনো কোনো সাপ হয় বিষধর। একই রকমভাবে এটার ক্ষেত্রেও গুণ যদি আলাদা হয়, পরিমাণ যদি এক থাকে, তাহলে এটা ও বচন হবে, কারণ এটা হচ্ছে বিশেষ বচন। তো বিশেষ বচনটা কি কি? বিশেষ বচন হচ্ছে আই আর ও। তো আমাকে পরিমাণ যদি এক রাখতে হয়, তো আই আর ও এর মধ্যে রাখতে হবে, আর গুণটা যদি আলাদা হয় তাহলে নিশ্চয়ই ও হয়ে যাবে, ও হয়ে গেল। তাহলে ও হলে কি হবে? তাহলে এখানে ও এর পরিমাণ হচ্ছে কোনো কোনো, সরি এখানে কোনো হবে না, কোনো কোনো হবে, ঠিক করে নাও, কোনো কোনো সাপ। তাহলে কোনো কোনো সাপ হইটা হয়ে গেল নয়, বিষধরটা হয়ে যাবে ও বিষধর, ও বিষধর, এটা হচ্ছে বিবর্তিত। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কি দাঁড়ালো? তাহলে আই বচনের বিবর্তন হচ্ছে ও। এবার ও বচনের বিবর্তন করব। ও বচনের বিবর্তন, ও বচনের একটা উদাহরণ নিই। কোনো কোনো ফুল নয় লাল। বিবর্তনীয়। এটার ক্ষেত্রেও একই রকমভাবে, যেহেতু পরিমাণ এক রাখতে হবে, গুণ আলাদা, এটা কিন্তু আই বচন হবে। তাহলে কি হলো? তাহলে কোনো কোনো ফুল, উদ্দেশ্য একই রাখতে হবে, হয় লালের বিরুদ্ধ পদ ও লাল, বিবর্তিত। ক্লিয়ার? তাহলে ও বচনের বিবর্তন কি পেলাম? তাহলে ও বচনের বিবর্তন পেলাম আই। তাহলে এটুকুটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, বিবর্তনটা কীরকম হলো? তাহলে কি দেখা গেল? যে এ বচনের বিবর্তন পেলাম আমরা ই, ই বচনের বিবর্তন পেলাম এ, আই বচনের বিবর্তন পেলাম ও,
ও এর বিবর্তন পেলাম আই। এরপরে আমি একটা এমনি তোমাদের বিবর্তন করে দেখাচ্ছি যে কীরকমভাবে, ধরো যদি পরীক্ষায় আসে, যদি থাকে কোশ্চিন থাকলো যে প্রত্যেক কবি ভাবুক, প্রত্যেক কবি ভাবুক, এটা বিবর্তন করতে দিয়েছে। এটাকে প্রথমে বচন করো। কোন বচন? এ বচন। সকল কবি হয় ভাবুক। এটা কি হলো? বিবর্তনীয়। দেখো একটু ক্লিয়ার করে দেখে নাও, সকল কবি হয় ভাবুক। তো এবার এটাকে আমি বিবর্তন করব। তো এর বিবর্তনটা কি এখানে দেখে নাও চোখে, এর বিবর্তনটা ই করা আছে। তাহলে কি হলো? তাহলে কোন কবি নয় ও ভাবুক। কি করলাম? ই বচন হওয়ার জন্য ই এর পরিমাণটা হলো কোন, উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদ, গুণটা পরিবর্তন হলো, ভাবুকটা হয়ে গেল অভাবুক, বিবর্তিত। তো ক্লিয়ার? তাহলে তাহলে কি কি আলোচনা হলো? তাহলে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়ম, বিপরীত পদ, বিরুদ্ধ পদ, এবং কি প্রত্যেকটা এ, ই, এ এবং আই, ও, এই যে চারটে বচন, এই চারটে বচনকে আমরা বিবর্তন করে দেখলাম। এবং কোন বচনের বিবর্তন কি, এ বচনের বিবর্তন হচ্ছে ই, ই বচনের বিবর্তন এ, আই বিবচনের বিবর্তন হচ্ছে ও, আর ও বচনের বিবর্তন হচ্ছে আই। এই চারটা যে বচন, এই চারটা বচনের বিবর্তন প্রয়োগ করে আমরা বিবর্তন প্রক্রিয়াটা শিখলাম। এবার আমরা বিবর্তনেরই একটা আলোচনা অন্য ধরনের, সেই আলোচনাটা এবার আমরা করব। যুক্তিবিজ্ঞানী বেইন বস্তুগত বিবর্তনের কথা বলেছেন। বস্তুগত বিবর্তন নামে, বস্তুগত বিবর্তন, মেটেরিয়াল অবভার্সন, মেটেরিয়াল যুক্তিবিজ্ঞানী বেইন বস্তুগত বিবর্তন নামে এক প্রকার বিবর্তনের কথা বলেছেন। তাহলে স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন জাগবে যে বস্তুগত বিবর্তনটা কি। তো সংজ্ঞাটা বলি, যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনটির আকারগত বিবর্তন না করে তার অর্থের দিকে লক্ষ্য রেখে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিবর্তন করা হয়, তাকেই বলা হচ্ছে বস্তুগত বিবর্তন। আবার একবার বলি তাহলে, যে যুক্তিবিজ্ঞানী বেইন বস্তুগত বিবর্তন নামে এক প্রকার বিবর্তনের কথা বলেছেন। তো এই বস্তুগত বিবর্তনটা কি? যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনটির আকারগত বিবর্তন না করে তার অর্থের দিকে লক্ষ্য রেখে এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিবর্তন করা হয়, তাকে বলা হচ্ছে বস্তুগত বিবর্তন। আমি একটু ব্ল্যাকবোর্ডে লিখে দিই সংজ্ঞাটা, তোমরা পারলে তোমরা খাতায় লিখে রাখবে আর কি। যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনটির আকারগত বিবর্তন না করে তার অর্থের দিকে লক্ষ্য রেখে
বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিবর্তন করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে। তাকে বস্তুগত বিবর্তন বলে। দেখো কি আছে, যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনটির আকারগত বিবর্তন না করে তার অর্থের দিকে লক্ষ্য রেখে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিবর্তন করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে। তোমরা জেনেছি আর কি যে অবরোহ অনুমান হচ্ছে আকারগত অনুমান, কিন্তু যুক্তিবিজ্ঞানী বেইন যে বস্তুগত বিবর্তনের কথা বলেছেন, এখানে আকারগত বিবর্তন কিন্তু করা হচ্ছে না, অর্থের উপর লক্ষ্য রেখে অর্থের দিকটাকে বিচার করা হচ্ছে আর বাস্তব অভিজ্ঞতাটাকে কাজে লাগানো হচ্ছে। এই দুটো দিক লক্ষ্য রেখে বিবর্তন করেছেন বলেই এই বিবর্তনটার নাম দিয়েছেন তিনি বস্তুগত বিবর্তন। তাহলে এই বিবর্তনটা কিভাবে করা হয় তারও কিছু নিয়ম আছে, সেগুলো একটু আলোচনা করি। 1 নম্বর, উদ্দেশ্য পদের ক্ষেত্রে উদ্দেশ্য পদের নিয়ম যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদের বিপরীত বা বিরুদ্ধ পদকে বিবর্তিত বচনে বিদেহ পদ করা হয়। কি বললাম? উদ্দেশ্য পদের নিয়ম, বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদের বিপরীত বা বিরুদ্ধ পদকে বিবর্তিত বচনে বিদেহ পদ করা হয়, উদ্দেশ্য পদ করা হয়। কি বললাম? বিবর্তনে কি ছিল? উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদই থাকবে, সাবজেক্টটা সাবজেক্ট, কিন্তু এখানে তা বলছে না। সাবজেক্টটা সাবজেক্ট হবে, কিন্তু কি হয়? সেটা হয় বিপরীত পদ হবে বা বিরুদ্ধ পদ হবে। কিন্তু আমরা বিবর্তনের ক্ষেত্রে কি জেনেছি? শুধুমাত্র সাবজেক্টটাই কিন্তু সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্টটা সাবজেক্ট হবে কিন্তু পরিবর্তন হয়ে হয় বিপরীত পদ হবে, না হলে বিরুদ্ধ পদ হয়ে। ক্লিয়ার? এবার বিদেহ পদটা কি? বিদেহ পদের নিয়ম, বিদেহ পদের নিয়ম, বিবর্তনীয় বচনের বিদেহ পদের বিরুদ্ধ পদ বা বিপরীত পদ বিবর্তিত বচনে বিদেহ পদ হবে। এটা প্রথম নিয়মটার মতোই। বিদেহ পদটা আমার প্রেডিকেট হবে, কিন্তু কি হয়ে? হয় বিপরীত পদ হয়ে বা বিরুদ্ধ পদ হয়ে। কিন্তু বিবর্তনের ক্ষেত্রে কি ছিল? যে বিদেহ পদটা শুধুমাত্র বিরুদ্ধ পদ হয়ে বিপরীত পদ হবে, বিদেহ পদ হতো। এবার হচ্ছে গুণের নিয়ম। গুণের নিয়ম বলছে বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের গুণ সর্বদাই সার্বিক হবে, সার্বিক বলছি, সদর্থক হবে। সদর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক। মানে বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের গুণ হবে সদর্থক বা হ্যাঁ বাচক। বিবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? যে দুটো বচনের গুণ আলাদা হবে, হাঁ হলে না, না হলে হাঁ। কিন্তু এখানে তা বলছে না, শুধুমাত্র হাঁই হবে, সদর্থক হবে। 4 নম্বর, পরিমাণের নিয়ম। পরিমাণের নিয়মটা কি? যে বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের পরিমাণ সর্বদাই সার্বিক হবে, সব সময়। বিবর্তনীয় বচন যদি সার্বিক হয় তাহলে বিবর্তিত বচনও কিন্তু সার্বিক হবে। আমরা বিবর্তনের ক্ষেত্রে কি দেখেছি?
যে সার্বিক হলে সার্বিক, বিশেষ হলে বিশেষ, কিন্তু এখানে তা বলছে না, সবসময় সার্বিকই হবে। আরেকবার তাহলে বলে নিই উদ্দেশ্য পদের নিয়মটা কি। বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদের বিপরীত পদ বা বিরুদ্ধ পদ বিবর্তিত বচনের উদ্দেশ্য পদ হবে। 2 নম্বর বিদেহ পদের নিয়ম, বিবর্তনীয় বচনের বিদেহ পদের বিপরীত পদ বা বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিদেহ পদ হবে। 3 নম্বর গুণের নিয়ম, বিবর্তনীয় ও বিবর্তিত দুটো বচনের গুণ সর্বদাই সদর্থক হবে, মানে হাবাচক হবে। 4 নম্বর নিয়ম হচ্ছে পরিমাণের নিয়ম, বিবর্তনীয় এবং বিবর্তিত দুটো বচনের গুণ সর্বদাই সার্বিক হবে বা সামান্য হবে। ক্লিয়ার? তাহলে নিয়মটা বুঝে গেলাম। তাহলে এবার আমরা বস্তুগত বিবর্তনের কয়েকটা উদাহরণ দেখি যে কিভাবে এই বিষয়গুলো, এই নিয়মগুলো কার্যকরী হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বস্তুগত বিবর্তন কাকে বলে, তার নিয়মটা কি, এগুলো আমরা আলোচনা করলাম। এবার উদাহরণের সাহায্যে বিষয়টাকে দেখে নিই। 1 নম্বর উদাহরণ, আলো হয় সুখকর, বিবর্তনীয়। অন্ধকার হয় দুঃখকর। দেখো বিবর্তনীয় বচনটা কি, যে আলো হয় সুখকর, এখানে বিবর্তনটা করে কি হলো, অন্ধকার হয় দুঃখকর। এখানে কি হয়েছে দেখো তো, আলোটা অন্ধকার হয়েছে, এখানে কি হলো, বিপরীত পদ হয়ে গেল। আর সুখকরটা দুঃখকর, এটাও কিন্তু বিপরীত পদ, দুটোই বিপরীত পদ হয়ে গেছে। গুণটা তো হাবাচকি, আর পরিমাণটা যেহেতু সার্বিকই থাকবে, আর গুণটা যেহেতু হাবাচকি থাকবে, সেই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিবর্তন হবে, কিন্তু এ বচনের বস্তুগত বিবর্তন কিন্তু এই হবে। এবার 2 নম্বর উদাহরণ আরেকটা দেখি। যুদ্ধ হয় অমঙ্গল সূচক। শান্তি হয় মঙ্গল সূচক। এখানে কি হলো, যুদ্ধটা হয়েছে শান্তি, মানে উদ্দেশ্য পদটা বিপরীত পদ হয়েছে, আর অমঙ্গল সূচকটা হচ্ছে মঙ্গল সূচক, এটা বিরুদ্ধ পদ হয়েছে। আরেকটা উদাহরণ দেখি। সততা হয় উৎকৃষ্ট পন্থা। অসততা হয় নিকৃষ্ট পন্থা। বিবর্তিত। এক্ষেত্রে কী হতো, সততা হচ্ছে অসততা, মানে এটা বিরুদ্ধ পদ হয়েছে, উৎকৃষ্টটা নিকৃষ্টটা বিপরীত পদ হয়েছে। দেখো 3টে যে উদাহরণ দিলাম, 3টে উদাহরণের ক্ষেত্রে কিন্তু 3 রকম পার্থক্য আছে। প্রথম উদাহরণে আর সব ক্ষেত্রে এ বচনের বিবর্তন এই হবে, গুণটা তো হাই হবে। এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে দেখো দুটো পদই কিন্তু বিপরীত পদ হয়েছে, আলো অন্ধকার, সুখকর দুঃখকর। দ্বিতীয় উদাহরণটার ক্ষেত্রে দেখো
উদ্দেশ্য পদটা বিপরীত পদ হয়েছে, কিন্তু বিদেহ পদটা বিরুদ্ধ পদ হয়েছে। তৃতীয় উদাহরণটার ক্ষেত্রে দেখো যে প্রথমটা উদ্দেশ্য পদটা হয়েছে বিরুদ্ধ পদ, কিন্তু বিদেহ পদটা হচ্ছে বিপরীত পদ। ক্লিয়ার? কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে বস্তুগত বিবর্তন, এই বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? কোশ্চিন, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? এটা এবার আমাদের আলোচ্য বিষয়। বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় কি না, এবার আমরা এক এক করে আলোচনা করব। প্রথমটা আমি আলোচনা করছি উদ্দেশ্য পদের ক্ষেত্রে। উদ্দেশ্য পদের ক্ষেত্রে প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদ হবে, কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদ কোনো ক্ষেত্রেই হচ্ছে না। কোনো ক্ষেত্রে বিপরীত পদ হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে বিরুদ্ধ পদ হয়ে যাচ্ছে। তাহলে বিবর্তনের নিয়মকে মানছে না। 2 নাম্বার, বিদেহ পদের ক্ষেত্রে তোমরা দেখো যে বিদেহ পদের বিবর্তনের ক্ষেত্রে কি নিয়ম আছে প্রকৃত বিবর্তনে? যে বিদেহ পদটা বিরুদ্ধ পদ হবে, কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে কি দেখলাম? যে কোনো কোনো ক্ষেত্রে বিদেহ পদটা কিন্তু বিপরীত পদ হয়ে যাচ্ছে। যেমন এখানে সুখকর দুঃখকর, উৎকৃষ্ট নিকৃষ্ট পন্থা, উৎকৃষ্ট পন্থা নিকৃষ্ট পন্থা হয়ে যাচ্ছে। 3 নম্বর বিবর্তনের নিয়মে কি আছে? গুণের নিয়মের ক্ষেত্রে কি আছে? প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে গুণের পরিবর্তন হবে, অর্থাৎ গুণ যদি বিবর্তনীয় বচন যদি হাবাচক হয় তো বিবর্তিত বচন নাবাচক হবে, বিবর্তনীয় বচন যদি নাবাচক হয় তাহলে বিবর্তিত বচন হাবাচক হবে। কিন্তু এখানে কি দেখা গেল? যে গুণ সবসময় সদর্থক হচ্ছে। এই যে গুণ সব ক্ষেত্রেই হাবাচক হচ্ছে, তাহলে এটাও প্রকৃত বিবর্তনের নিয়মকে মানছে না। 4 নম্বর ক্ষেত্রে পরিমাণ। প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে পরিমাণটা কি আছে? প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে পরিমাণে বলা আছে যে পরিমাণ সবসময় এক হবে, মানে সার্বিক হলে সার্বিক, বিশেষ হলে বিশেষ। কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে পরিমাণটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সার্বিক হচ্ছে। এ বচনই হচ্ছে, তারপর সব ক্ষেত্রে সার্বিক। এটাও তাহলে প্রকৃত বিবর্তনের নিয়মকে মানছে না। 5 নম্বর, আকার। বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে আকারগত বিষয়টাকে উপেক্ষা করা হয়েছে। এখানে বস্তুগত আকারগত বিষয়টাকে উপেক্ষা করা হয়েছে, কারণ অবরোহ অনুমান হলো আকারগত যুক্তিবিজ্ঞান। এখানে সেই কথাটাকে, অবরোহ অনুমানের যে কথাটা, সেটাকে কিন্তু এখানে মেনে চলা হচ্ছে না। 6 নম্বর, বস্তুগত দিক। বস্তুগত দিকটাকে এখানে যে গুরুত্ব দেওয়া হয়েছে, বস্তুগত দিক বলতে যে বাস্তব অভিজ্ঞতা, মূল কথাটা হচ্ছে কিন্তু এটাই। সংজ্ঞাতেও কিন্তু এই কথাটা বলা হয়েছিল যে বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কিন্তু বস্তুগত বিবর্তন কিন্তু করা কখনোই সম্ভব নয়। কিন্তু অবরোহ যুক্তি বিজ্ঞানে এই বাস্তব অভিজ্ঞতার কোনো কিন্তু মূল্য নেই। তাহলে এইসব যুক্তি দেখে কি মনে হচ্ছে? তাহলে বস্তুগত বিবর্তনকে কিন্তু প্রকৃত বিবর্তন বলা যায় না। এই কারণে যুক্তিবিজ্ঞানী বেইন নিজেও বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন হিসাবে স্বীকার করেননি। তাহলে ক্লিয়ার হয়ে গেল তাহলে তোমাদের? তাহলে বস্তুগত বিবর্তনটা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে পরীক্ষায় যদি এখান থেকে যদি কোনো কোশ্চিন আসে বস্তুগত বিবর্তন থেকে, তাহলে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে
তাহলে আমরা বস্তুগত বিবর্তন আলোচনা করলাম, এবার আলোচনা করব সমবিবর্তন। সমবিবর্তনটা নতুন কোনো প্রক্রিয়া নয় আর কি। যে আবর্তন এবং বিবর্তন ঠিকমতো বুঝে গেছে, আবর্তন এবং বিবর্তন পারছে, তার ক্ষেত্রে সমবিবর্তন কিন্তু কোনো অসুবিধার কিছু নয়। আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগ, যুগ্ম প্রয়োগ হচ্ছে সমবিবর্তন। মানে দুটোরই প্রয়োগ ঘটবে একসঙ্গে। তার মানে আমি যদি আবর্তন যদি না বুঝি তাহলে সমবিবর্তন করতে পারবো না, বিবর্তন না বুঝলে সমবিবর্তন করতে পারবো না। দুটোকেই বুঝতে হবে। যে যে আবর্তন এবং বিবর্তন বুঝে গেছে তার ক্ষেত্রে কিন্তু সমবিবর্তনটা খুব সহজ। সমবিবর্তনকে আবার প্রতিবর্তন বলা হয়, আলাদা একটা নাম মনে রাখবে, বা বেবর্তন বলা হয়। একটু জেনে নিই যে সমবিবর্তনটা কাকে বলে। আমি একটু বলি। প্রথমে প্রদত্ত বচনটির বিবর্তন করে তারপর বিবর্তিত বচনটির আবর্তন করে এবং সবশেষে আবর্তিত বচনটি বিবর্তন করে যে বচনটি পাওয়া যায় তাকে সমবিবর্তিত বচন বলে এবং সমগ্র প্রক্রিয়াটিকে বলা হয় সমবিবর্তন। তাহলে কি বললাম, লেখে নাও একটু। প্রথমে প্রদত্ত বচনটির বিবর্তন করে তারপর বিবর্তিত বচনটির আবর্তন করে ও সবশেষে আবর্তিত বচনটির বিবর্তন করে যে বচনটি পাওয়া যায় তাকে সমবিবর্তিত বচন বলে। এবং সমগ্র প্রক্রিয়াটিকে বলা হয় সমবিবর্তন। সমগ্র প্রক্রিয়াটিকে বলা হয় সমবিবর্তন। আচ্ছা দেখো, একটু আর ভালো করে লক্ষ্য করো। প্রথমে প্রদত্ত বচনটির বিবর্তন করে তারপর বিবর্তিত বচনটির আবর্তন করে এবং সবশেষে আবর্তিত বচনটির বিবর্তন করে যে বচনটি পাওয়া যায় তাকে সমবিবর্তিত বচন বলে এবং সমগ্র প্রক্রিয়াটিকে বলা হয় সমবিবর্তন। তাহলে কি বলা হয় একটু ক্লিয়ার করে বুঝে নিই। প্রথমে কি করা হচ্ছে, প্রথমে যে বচনটা আছে সেই বচনটাকে বিবর্তন করা হচ্ছে, তারপরে কি করা হচ্ছে, যে বিবর্তিত বচন পাওয়া গেল সেই বচনটাকে আবর্তন করা হচ্ছে এবং সবশেষে
যে আবর্তনটা পাওয়া গেল সেটাকে আবার বিবর্তন করা হচ্ছে, এবং এই বিবর্তন করার পর যে বচনটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে সমবিবর্তিত বচন। আর এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে সমবিবর্তন। তাহলে কি হলো, তাহলে পুরো প্রক্রিয়াটাতে কি ঘটলো? তাহলে প্রথমে হচ্ছে প্রদত্ত বচন, সংজ্ঞাটা তোমরা লিখে নিয়েছো। প্রথমে হচ্ছে প্রদত্ত বচন, সেই প্রদত্ত বচনটাকে কি করা হচ্ছে? বিবর্তন করা হচ্ছে। সেই বিবর্তনটাকে কি করা হচ্ছে? আবর্তন করা হচ্ছে। আর সেই আবর্তনটাকে কি হচ্ছে? বিবর্তন করা হচ্ছে। এইটুকুটা হয়ে গেলে এই যে পুরো বিষয়টা, এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সমবিবর্তন। এই কথাটাকে মনে রাখতে হবে। সংজ্ঞাটা লিখে নিয়েছো তোমরা, মুছে দিচ্ছি এবার ব্ল্যাকবোর্ড থেকে। এখানে সহজ প্রসেসে আরেকটা কথা মনে রাখবে যে বি আ বি, বি আ বি, এই কথাটাকে মনে রাখবে। বি মানে হচ্ছে বিবর্তন, আ হচ্ছে আবর্তন, আর বি হচ্ছে বিবর্তন। যে বচনটা থাকবে সেই বচনটাকে আমি প্রথমে বিবর্তন করব, সেই বিবর্তিত বচনকে তারপরে আবর্তন করব, সেই আবর্তনটাকে করব বিবর্তন। তার মানে কি এখানে নূতন কোনো কিছু হচ্ছে কি? নূতন কোনো কিছুই হচ্ছে না। আগের যে আবর্তন বিবর্তন সেই বিষয়গুলোকে আমরা পুনরায় এই ক্ষেত্রে প্রয়োগ করছি, এবং এই পুরো যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সমবিবর্তন। এবার আমরা একে একে এই আই ও যে চারটে বচন, এই আই ও চারটা বচনের সমবিবর্তন করে দেখব যে কোন বচনের বিবর্তন সমবিবর্তন কিভাবে করা যায়। দেখো, এ বচন একটা উদাহরণ নিই। সকল মানুষ, প্রচলিত উদাহরণটাই নিচ্ছি, মানুষ হয় মরণশীল। তাহলে কি ছিল, কি বলেছিলাম? বি আ বি, এই কথাটাকে মনে রাখবে। তার মানে এটাকে আমি বিবর্তন করব, আর এটা যেহেতু মূল বচন এটাকে বলা হবে সমবিবর্তনীয়। প্রদত্ত যে বচনটা, মানে এটাকে তো আমি সমবিবর্তন করব। এই যে মূল বচনটাকে বলা হবে সমবিবর্তন, এরপর এটাকে কি করব? আমি বিবর্তন করব। এই যে তিনটে কথাটাকে মনে রাখবে, বি আ বি। তো এর বিবর্তন কি? এর বিবর্তন হচ্ছে ই। ই তাহলে কোন বিবর্তনে কি হয়? উদ্দেশ্যপত্রে উদ্দেশ্যপদ হয়। মানুষ গুণটা কি হয়? পরিবর্তন হয়ে যাবে নয়, মরণশীলটা হয়ে যাবে অমরণশীল, বিরুদ্ধ পদ। বিবর্তনের নিয়ম অনুসারে এটাকে আমি বিবর্তন করে ফেললাম। যেহেতু এটাকে বিবর্তন করলাম সেহেতু এখানে লিখবে বিবর্তিত। ঠিক। এবার কি আছে? আবর্তন। ই এর আবর্তন কি হয়? ই হয়। তাহলে কি হলো? তাহলে কোন আবর্তনে বিধেয় পদটা উদ্দেশ্য পদে চলে আসবে, ও মরণশীল। এখানে একটা জীব যুক্ত করে দিই সেন্টেন্স সম্পূর্ণ করার জন্য। জীব, আবর্তনে গুণ একই থাকে নয়, এদিকে চলে আসলো মানুষ। এটা কি করলাম? আমি আবর্তন করলাম বলে এটাকে বলা হচ্ছে আবর্তিত। এবার হচ্ছে লাস্ট স্টেপ। দুটো স্টেপ হয়ে গেল, বিবর্তন আবর্তন। এবার বিবর্তন। তো ই এর বিবর্তন কি? এ। ই এর বিবর্তন হচ্ছে এ। তাহলে এর গুণ পরিমাণ কি? সকল। বিবর্তনের উদ্দেশ্যপত্রে উদ্দেশ্যপদ হয়।
ও মরণশীল, জীব হয় ও মানুষ। এবার যেহেতু এটা শেষ স্টেপ, সেই কারণে এখানে লিখে দিলাম সমবিবর্তিত। ঠিক আছে, তাহলে এ বচনের বিবর্তন কি হলো? তাহলে সমবিবর্তন, এ বচনের সমবিবর্তন হলো, তাহলে এ বচনের সমবিবর্তন হলো এ। এবার ই এর দেখব, আই এর দেখব এবং ও এর দেখব। এইটুকু হলেই আমাদের আজকের কাজ শেষ হবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে যে বচনটা সেটাকে বিবর্তন, বিবর্তনকে আবর্তন, আবর্তনকে বিবর্তন। এবার ই বচনের বিবর্তনটা করি। ই বচন একটা উদাহরণ নিই। কোনো পশু নয় পাখি, এটাকে লিখব সমবিবর্তনীয়। তো কী হবে তাহলে? ই এর বিবর্তন কি? প্রথমে বিবর্তন করব। ই এর বিবর্তন হচ্ছে এ সকল পশু হয় ও পাখি। বিবর্তন করলাম বলে এখানে লিখতে হবে বিবর্তনীয়। এবার এটাকে আবর্তন করতে হবে। এর আবর্তন কি? আই। তো কী হবে তাহলে? কোনো বিদেহপত্র উদ্দেশ্যপদ হবে ও পাখি ন হয় পশু। এটা হচ্ছে আবর্তিত। এবার শেষ স্টেপ, এটাকে বিবর্তন ও। কোনো ও পাখি নয় ও পশু। এবার শেষ স্টেপ যেহেতু, এখানে ওই কারণে লিখব সমবিবর্তিত। ক্লিয়ার হলে? প্রদত্ত বচন, এই বচনটাকে বিবর্তন করলাম, বিবর্তনকে আবর্তন, আবর্তনকে আবার বিবর্তন। তাহলে ই এর বিবর্তন কি পেলাম? তাহলে ই এর বিবর্তন পেলাম ও। এবার আই বচনের সমবিবর্তন করে দেখি। কোনো সাপ হয় বিষধর, সমবিবর্তনীয়। তো আয়ের বিবর্তন কি করব? ও। কোনো সাপ নয়, বিষধরের জায়গায় হচ্ছে ও বিষধর। এটা কী করে পেলাম? বিবর্তন করে পেলাম, বিবর্তিত। এবার এটাকে আবর্তন করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ও বচনে আবর্তন করা যায় না। ওই জন্য লিখতে হবে ও বচনের আবর্তন। এটা আমরা আগেই জেনেছি আবর্তনের ক্লাসে। আবর্তন করা সম্ভব নয়, বা আবর্তন সম্ভব নয়, সহজ কথায় ও বচনে আবর্তন সম্ভব নয়। আমাকে তো আবর্তন করতে দেওয়া হয়নি, সমবিবর্তন করতে দেওয়া হয়েছে। অতএব লিখতে হবে আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। বিষয়টা বোঝা গেল? তাহলে
আবর্তনের ক্ষেত্রে ও বচনে আবর্তন সম্ভব হয় না, সমবিবর্তনের ক্ষেত্রে আই বচনের সমবিবর্তন সম্ভব হয় না। আরেকটা বচন আমরা দেখব, ও বচন। কোন কোন ফুল নয় লাল, বিবর্তনী। এটাকে বিবর্তন করলে কি হবে? আই বচন। কোন কোন ফুল হয় ও লাল, বিবর্তিত। এবার এটাকে যদি আবার আবর্তন করি, আই। কোন কোন বিধেয় পদটা উদ্দেশ্য পদে চলে আসবে, ও লাল বস্তু হয় ফুল। এটা কি করলাম? আবর্তিত করলাম। এটাকে আবার বিবর্তন, এটাকে ও এর আয়ের বিবর্তন হচ্ছে ও। কোন কোন অলাল বস্তু নয় ও ফুল। এটা যেহেতু শেষ স্টেপ বলে এটা হয়ে গেল সমবিবর্তিত। আচ্ছা দেখো, তাহলে চারটে বচনে, তাহলে ও বচনের সমবিবর্তন কি হলো? তাহলে ও, তাহলে আমরা এ বচনের সমবিবর্তন পেলাম এ, ই বচনের সমবিবর্তন পেলাম ও, আয়ের সমবিবর্তন সম্ভব নয়, আর ও এর সমবিবর্তন হচ্ছে ও। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সমবিবর্তনের ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, তাহলে দেখবে এই দুটো লাইনকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই দুটো অংশকে, তাহলে দেখা যাবে যে যেটার সমবিবর্তন ও এর সমবিবর্তন ও করে, এই যে উদ্দেশ্য পদটাকে বিরুদ্ধ পদ হয়ে দেখো ও লাল হয়ে ও ফুল হয়ে গেছে, আর বিদেহ পদটা বিরুদ্ধ পদ হয়ে এদিকে চলে এসছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাই ঘটছে। সমবিবর্তন পুরো প্রক্রিয়াটা যখন কমপ্লিট হচ্ছে, সম্পন্ন হচ্ছে, তাহলে এই দুটো অংশকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই দুটোকে, তাহলে আমরা দেখতে পাবো যে উদ্দেশ্য পদটা বিরুদ্ধ পদ হয়ে বিদেহ পদে চলে যাচ্ছে, আর বিদেহ পদটা বিরুদ্ধ পদ হয়ে উদ্দেশ্য পদ চলে যাচ্ছে। তাহলে বিষয়টা বোঝা গেল কি? তো পরীক্ষায় আমাদের এখান থেকে যে সমবিবর্তন থেকে যে প্রশ্ন আসে, তো এরকমভাবে আসে না যে নিম্নলিখিত বাক্যগুলিকে সমবিবর্তিত করো। এখান থেকে কিন্তু আমাদের যদি সমবিবর্তন প্রক্রিয়াটা যদি ঠিকমতো যদি জানা থাকে, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আমাদের কোনো অসুবিধা হবে না। যদি প্রশ্ন আসে এরকমভাবে যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো এবং বচনটিকে বিবর্তিতের আবর্তিত করুন। তাহলে কি বলল? বাক্য থেকে বচন করতে বলছে, আর সেই বচনটাকে কি করছে? প্রথমে বিবর্তিত করতে বলছে, তারপরে আবর্তিত, মানে বিবর্তন করতে বলছে আর তারপরে আবর্তন করতে বলছে। একটা প্রক্রিয়া কিন্তু নেই এখানে, বিবর্তনটা আছে, আবর্তনটা আছে, কিন্তু বিবর্তনটা নেই। এটা এই প্রক্রিয়াটা যদি পুরো কমপ্লিট হতো তাহলে কিন্তু সমবিবর্তন হতো, পুরো কিন্তু কমপ্লিট হচ্ছে না। যেমন যদি একটা উদাহরণ নিই, যদি থাকে যে ডিস্টার্ব করছে, যে প্রত্যেকটি
পুস্তক মূল্যবান। এটা একটা বাক্য। এই বাক্যটাকে প্রথমে কি করতে হবে? বচনে রূপান্তর করতে বলেছে। তো প্রত্যেকটি পুস্তক মূল্যবান, এটা কোন বচন? এটা হচ্ছে এ বচন। তাহলে কি হবে? তাহলে সকল পুস্তক হয় মূল্যবান। তাহলে এটা কি পেলাম? তাহলে বচন। এটাকে কি করতে বলেছে? বিবর্তিত করতে বলেছে, মানে বিবর্তন। বিবর্তন করতে বলেছে। এর বিবর্তন কি? ই। এর বিবর্তন হচ্ছে ই। তো কোনো পুস্তক নয় ও মূল্যবান। এটা কি করলাম? তাহলে বিবর্তন করলাম। এখানে লিখে দিব বিবর্তিত। এরপরে কি করতে বলেছে? আবর্তন। তো ই এর আবর্তন কি? ই। তো কোনো আবর্তনে কি হয়? বিধেয় পত্রের উদ্দেশ্য পদ চলে আসবে। ও মূল্যবান বস্তু নয় পুস্তক। এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে আমি লিখব আবর্তিত। যদি ধরো এই জায়গায় আবর্তিতের বিবর্তিত না থেকে যদি থাকতো বিবর্তিতের আবর্তিত না থেকে যদি থাকতো আবর্তিতের বিবর্তিত, তাহলে কি করতাম? আগে এটাকে আমি আবর্তন করতাম, তারপরে বিবর্তন করতাম। আর যদি থাকে আবর্তিত ও বিবর্তিত করো, তাহলে আমি এই যে মূল যে বচন সেটাকে আমি আবর্তন করব, আর মূল যে বচন সেটাকে আমি বিবর্তন করব। ঠিক আছে? এরপরে বাকি বিষয়টা পরবর্তী ক্লাসে আলোচনা হবে। তোমাদের এই অধ্যায় প্রায় শেষ, আর একদিন একটু সামান্য একটু আলোচনা করতে হবে তোমাদের। এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন হবে, তো সেই প্রশ্ন তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন হবে একটা, 1 নম্বরে। আর ডেসক্রিপটিভ কোশ্চিন হবে, ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চিন হবে একটা 8 নম্বরের। মোট 9 নম্বরের কোশ্চিন হবে। তার মানে একটা এখানে বড় প্রশ্ন একটা থাকছে আর একটা ছোট প্রশ্ন থাকছে। অতএব এই অধ্যায়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে পড়তে হবে। আর তোমরা এই যে আজকে যে ক্লাসটা হলো, যে বিষয়টা পড়ানো হলো, তোমরা বাড়িতে ভালোভাবে খুঁটিয়ে পড়বে। এরপরেও যদি তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমাদের যে বিদ্যালয়ের এই বিষয়ে যে শিক্ষক মহাশয় আছেন তার সঙ্গে তোমরা যোগাযোগ করবে। নিশ্চয়ই সেই সমস্যার সমাধান হবে। আর এই সময়কালে যে সিচুয়েশান চলছে, এই সময়কালে তোমরা বাড়ি থেকে কম বেরোনোর চেষ্টা করবে, বাড়িতে থাকবে, পড়াশোনা করবে ভালোভাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে এখানেই শেষ করছি।